মানুষ মাত্রই মানুষ উগ্র মেজাজি হয়ে যাচ্ছে, একটুতে উগ্র মেজাজি। তার স্বামী কারণটা স্ত্রী চলে এসেছে বা সংসারকে নিয়ে এসেছে, কিন্তু মা বাবাকে হয়তো বৃদ্ধাশ্রম বা হয়তো ওই আপনি যেটা বললেন গ্রামের ঘরে পড়ে আছে। সেটার কি প্রভাব বৌমা এবং ছেলের উপর পড়ে? স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝামেলা ঝামেলা হয়ে থাকে। সেই প্রভাব কি বাচ্চাদের ক্ষেত্রে পড়ে? একদম। আমার ব্লগে বা আমার পেজে নতুন অতিথিকে নিয়ে এসেছি। আহ, মায়াপুর ইস্কনের কমল নারায়ণ প্রভুকে পেয়েছি আজকে। বলছি, দেখা যাচ্ছে এখন মানুষ মাত্রই মানুষ উগ্র মেজাজি হয়ে যাচ্ছে, একটুতে উগ্র মেজাজি। তার কারণটা কি? মানুষ উগ্র মেজাজি হচ্ছে এর প্রধানত কারণ, যেহেতু আমি উম, ধর্মকে নিয়ে চলি, তো শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী ভগবদ গীতার 2য় অধ্যায় 61-62 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ধায়াতে বিষান পুংস সংহস্তে সুপজায়তে সঙ্গাত সংজায়তে কাম কামাত ক্রোধ বিজয়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতে। এর মানে এখানে বলছেন এই ক্রোধের কারণ হচ্ছে, ধরুন আপনি কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছেন, আপনার 5 টাকা লাগবে, ধরুন 5টা টাকার আপনার অসুবিধা আছে। ঠিক। তো আপনি 5 টাকা নিয়ে চিন্তা করবেন যথারীতি যে হুম। 5টাকে আমি কি করে ম্যানেজ করবো। হুম। কিন্তু দেখা গেল আপনি ম্যানেজ করতে করতে আপনি ফেলিয়ার হয়ে গেলেন, যে 5 টাকা আপনার আর মানে যোগ যোগ করতে পারলেন না, রেডি করতে পারলেন না। তো সেই সময় আপনার ক্রোধ আসবে। ধ্যায়াতে বিশ্বায়ন পুংসহ, ধ্যায়াতে ধ্যান করা, চিন্তা করা, কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন, সেই চিন্তায় যখন আপনি ফেলিয়ার হয়ে যাবেন না, আমার এটা হলো না, তখন আপনার ক্রোধ আসবে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে সম্মোহ আসবে। সম্মোহ আসক্তি আসবে। আসক্তি থেকে কি হবে, সম্মোহাত স্মৃতি বিভ্রম, কখনো দেখবেন মাথায় কাজ করছে না। আমি যেটা করতে চাইছি, এখন আমি কি করব, 5 টাকা রেডি করব না কাউকে কিছু করে দেব না কি করব, মাথা ক্লিয়ার, মাথার বুদ্ধি স্মৃতি বিভ্রম। স্মৃতি তো বোঝাই যাচ্ছে, হুম। চিন্তার বিনাশ ঘটে গেল। স্মৃতি এবং সাথ বুদ্ধি নাশ। খুব সুন্দর বর্ণনা করছেন, যেখানেই স্মৃতি বিভ্রম হয়ে গেল সেখানে বুদ্ধি নাশ। আর বুদ্ধি নাশাৎ প্রাণাস্যতি, বুদ্ধি নাশ সেখানেই বিনাশ। দ্বিতীয় প্রশ্ন আসছে। আর আরেকটু বলি, হুম। এইটাই সারা পৃথিবীতে আজকে চলছে। মানুষ যখন তার চাহিদা কে পরিপূর্ণ করতে পারছে না, তখনই তার ক্রোধ এসে যাচ্ছে। ক্রোধের ক্রোধ বাড়ছে যখন, তখন তার স্মৃতি বিভ্রম হলে বুদ্ধি না যায়, যেমন পাশ্চাত্য দেশে যা চলছে, এসব বুদ্ধি নাশের কারণ। আমি একটা জিনিসকে ঠান্ডা মাথায় করতে চাইছি না, আমি আমার শক্তির দ্বারা, আমি আমার বলের দ্বারা জিনিসটাকে হাসিল করতে চাইছি। ফলে যখন আমি পাচ্ছি না, তখন আমার মাথা কাজ করছে না, বুদ্ধি নাশ হয়ে গেলে প্রাণশক্তি মেরে দেয়। এটা যখন 5 টাকা আমি যখন পাচ্ছি না, তাহলে এই 5টা টাকা কেউ আর পাবে না, মানে ওকে শেষ করে দাও। ক্রোধে কন্ট্রোল করতে পারছে না। না, এইটাই হচ্ছে এর সিদ্ধান্ত। তারপর দেখা যাচ্ছে যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝামেলা ঝামেলা হয়ে থাকে। সেই প্রভাব কি বাচ্চাদের ক্ষেত্রে পড়ে? একদম 100%। আজকের হিন্দু ধর্মের নীতি অনুযায়ী এইটা হচ্ছে কলিযুগ। কলিযুগে সমস্যাটা কোথায়, ধরুন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, এইটা আমার একটা মোবাইল। ঠিক। তো এটা আমার কাছে খুব দামি জিনিস, কেন আমি এটা দিয়ে যোগাযোগ করি, আমি অনলাইন করি, আমি টাকা ট্রানজাকশন করি, এইটা হারিয়ে গেলে আমার খুব কষ্ট। একদম তাই। কিন্তু এখন দেখুন, ধরুন আমার একটা বাচ্চা আছে, যদি আমি সাধু মানুষ, আমার বাচ্চা নেই, কথা আমি উদাহরণ দিচ্ছি, আপনি একটা ফ্যামিলি হ্যাঁ। ওয়ার্কার, তো ধরুন আপনার কাছে এই ফোনটা হুম। এবার খুব জরুরি, খুব দামি। এইবার দেখা গেল আপনি কি করছেন, রেখে দিয়েছেন, আপনার বাচ্চার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, বা ঘরের অন্য কারোর সঙ্গে আপনার ছেলে মেয়ের একটু খুনসুটি বা কথা কাটাকাটি হয়েছে,
ও রাগের মাথায় কি করলো, ফোনটাকে ধরে আছড়ে ভেঙে দিল। একদম মানে 50% কেস এরকম হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। এখন যদি আমি গৃহে থাকি না, এটা আমার আইডিয়া নেই, আমি আপনার থেকে না, বলছি। আমি 50% বলছি তো আপনাকে। এখন এইটা হচ্ছে, হ্যাঁ। তাহলে এখন আপনি বলুন, আপনি যখন দেখলেন যে আপনার ছেলেটা আপনার মোবাইলটা ভেঙে দিয়েছে, তখন আপনি আপনার বাচ্চাটাকে মারবেন না আদর করবেন? মারবে। কেন মারবেন? কারণ ওই আপনার যত্নে জিনিস আমরা ইম্পর্টেন্ট যেটা আপনার সব থেকে প্রয়োজন সেই জিনিসটা নষ্ট করে আচ্ছা, ফেলেছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার কাছে আপনার মোবাইলটা বেশি প্রিয় না আপনার বাচ্চা বেশি প্রিয়? বাচ্চা প্রিয়। আচ্ছা, যদি বাচ্চা বেশি প্রিয় হয় তাহলে আপনি বাচ্চাকে নিশ্চয়ই আদর করবেন। একদম তাই মানে সিস্টেম তাই বলছে, কিন্তু সেই মাত্রায় কিন্তু হয়তো এটা হয় না, বাচ্চা আচ্ছা, উল্টা মার তার মানে হয় না কারণেই মানেই হচ্ছে আপনার বাচ্চার চাইতে আপনার মোবাইলটা বেশি প্রিয় হয়ে গেছে। প্রিয় হয়ে গেছে। একদম একদম correct। এটা সিদ্ধান্ত হচ্ছে, এটা আমাদের এই কলিযুগে বা এই বর্তমান পরিস্থিতিতে, কলিযুগের কথা ছাড়ুন, কলিযুগে তখন অনেকে এবার ধর্মের কথা মেনে নেবে। হুম। বর্তমান পরিস্থিতিতে আমরা ব্যক্তির চাইতে বস্তুকে বেশি প্রাধান্যতা দিচ্ছি। ব্যক্তিকে প্রাধান্যতা দিচ্ছি না না, না না একদম দিচ্ছি না। কাকে? বস্তুকে। বস্তুকে। তা কাজেই কি হচ্ছে, এর প্রভাবটা আমার বাচ্চার উপরে পড়ছে। আপনার চিন্তা, আপনার চেতনা। আমাদের একজন মহারাজ বলতেন, গর্ভাবস্থায় মা টিভি দেখে। মানে আমাদের ভারতের একটা নিয়ম আছে, যদি কোনো মহিলা গর্ভাবস্থায় থাকে 6 মাস বা 7 মাস বা 5 মাস পরে সে চাকরি করলেও সে একটা মানে একটা সময়ের জন্য ছুটি পায়, যেহেতু সে হুম। গর্ভবতী থাকে। হুম। সেই সময় কি করে? টিভি দেখে। দেখবেন এই বাস্তবিক প্রমাণটা কি করে বুঝবেন না, মা যেহেতু টিভি দেখে, সেই প্রভাবটা যে গর্ভে বাচ্চা থাকে তার উপরে পড়ে। এবং আপনি দেখবেন আজকের জগতে ম্যাক্সিমাম মা আর বাবা কোনো বাচ্চাকে যখন খাওয়াতে যাবে, ও টিভি কিংবা মোবাইল ছাড়া তার বাচ্চাকে খাওয়াতে পারবে না। 99%, কেন পারছে না? 99%। কারণটা কি? ওই বাচ্চা মাতৃগর্ভ থেকে শিখে নিয়েছে। ঠিক যেমন আপনি যেমন খাবার খাবেন মাতৃগর্ভ অবস্থাতে, মা যেমন খাবার খাবে, বাচ্চার শারীরিক গঠন, ওই মা যদি গর্ভাবস্থায় বেশি ঝাল খায়, বেশি লবণাক্ততা খায়, ওই বাচ্চা বড় হওয়ার পরে দেখবেন ওই same। ও তাই। কেন? ও গর্ভে থেকে ওই মা যা খাবার খেয়েছে, কারণ মায়ের খাবারের শক্তিটাই তো বাচ্চার শরীরে প্রবেশ করছে। বাচ্চাকে তো আর আলাদা বাইরে থেকে কোনো শক্তি প্রবেশ করছে না, মা শরীরে যা কিছু নিচ্ছে সেই জিনিসটা দিয়েই বাচ্চা তৈরি হচ্ছে। মানে সেই শক্তিটাই বাচ্চার শরীরে প্রবেশ করছে। কাজেই আজকের দিনের যা পরিস্থিতি, মা বাবা ঝগড়া করছে, মারপিট করছে, আমরা টিভি খুললে ফেসবুক খুললেই দেখতে পাই। একদম একদম। ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাচ্ছি বউ স্বামীকে মারছে। হুম। ম্যাক্সিমাম জায়গায়, সে ভালো সম্ভ্রান্ত পরিবারেও, মোটামুটি পরিবারেও, মধ্যবিত্ত পরিবারেও। তাহলে এখন পরিস্থিতিটা কোথায় দাঁড়াচ্ছে? ওই বাচ্চা বড় হয়ে কি শিখবে? আর একটা বড় কারণ হচ্ছে, ধরুন মা বাবা বাচ্চা মানে জন্ম দেওয়া পর্যন্ত, দেখুন একটা মা বাচ্চা জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে যথারীতি সে যদি সার্ভিস হোল্ডার হয়, তাকে চলে যেতে হয় অফিস। হুম। সে তো 1 মাস বা 2 মাস বা 3 মাস ছুটি পাবে। বাচ্চা যতক্ষণ না পর্যন্ত মোটামুটি একটু উঠে দাঁড়াতে পারছে, সে বাচ্চাটাকে রেখে যাচ্ছে কার কাছে? তার ঘরে ঠাকুমা অথবা ঘরে ঠাকুমা তো সে গ্রামে থাকলে, গ্রামে কেউ থাকে না এখনো দাদা। তাহলে এখন যে ঘরে কাজ করে কোনো একটা স্কুল মাস্টারকে আপনি গ্রামে পাবেন না, ও রঘুনাথপুরে থাকে। একদম একদম একদম। তার মানে কি, রঘুনাথপুরে হাজবেন্ড ওয়াইফ থাকে, শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে গ্রামে থাকে। এটা তো গ্রামের আমাদের অঞ্চলের কথা বলছি, কিন্তু শহরে কি হয়? শহরে শহরে মা বাবা অফিস চলে যায়, ঘরে কাজের লোক থাকে, কাজের লোক বাচ্চা পোষে। একদম একদম তাই। তাহলে এখন ধরুন একটা বাচ্চা সারা দিন থাকছে কার কাছে? কাজের মাসির কাছে। হ্যাঁ। আবার কাজের মাসি তো আর মায়ের মতো বাচ্চাকে কেয়ার না, করবে না। কখনোই না। এবার ফলে কি হচ্ছে, ওই বাচ্চা মায়ের ভালোবাসা পাচ্ছে না। ঠিক। কেন? মা আসছে বিকেল বেলা, বাচ্চাকে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা লালন পালন করে, তারপর বাচ্চা ঘুমিয়ে যাবে। মানে মায়ের আদর বাবার আদর তো যেহেতু এই বাচ্চা মায়ের আদর পাচ্ছে না, মায়ের ভালোবাসা পাচ্ছে না, সেই হেতু কি হচ্ছে, ওই বাচ্চা বড় হয়ে মা বাবাকে দেখছে না। সমস্যাটা কোথায় এসে দাঁড়িয়েছে? এটা অনেক মানে বিচার্যের বিষয়। মানে তার মানে কি, সময়টা আপনাকে
শ্রীমদ্ ভাগবত বলছেন কৌমারাত আচরে রাখবো, এই জন্য যে শিশু মাতৃগর্ভ থেকে 5 বছর পর্যন্ত তাকে যে শিক্ষাটা দেওয়া হবে, এই 5 বছরের শিক্ষাটাই একটা শিশু সারা জীবন ধরে রাখবে। এখন বেশিরভাগ দেখা যায় যে টাউনের ক্ষেত্রে যে স্বামী স্ত্রী চলে এসেছে বা সংসারকে নিয়ে এসেছে, কিন্তু মা বাবাকে হয়তো বৃদ্ধাশ্রম বা হয়তো ওই আপনি যেটা বললেন গ্রামের ঘরে পড়ে আছে, সেটার কি প্রভাব সেই ছেলের মানে তার বৌমা এবং ছেলের উপর পড়ছে? নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই পড়বে, কেন পড়বে না? আজকে ধরুন আমার মা আমার বাবা আমাকে কমপক্ষে তো 15 বছর পালন করেছে, একদম। তাইলে আমি 15 বছর পরে বা 16 বছর বা 20 বছর পরে আমি সাবলীল হয়েছি, পড়াশোনা করে কোনো কাজ বাজ হয়তো করেছি বা করছি। এইবার আমি কাজের তাগিদে কখনো বাড়ির বাইরে থেকেছি, কখনো বাড়িতে থেকেছি, মাঝে মধ্যে বাড়িতে এসেছি। এইবার দেখা গেল পরিস্থিতি এমন হয়ে গেছে, বিবাহের পরে আমাকে যথারীতি বাড়িঘর দুয়ার ছেড়ে অন্যত্র গিয়ে চাকরি করতে হচ্ছে, ডিউটি করতে হচ্ছে। এইবার দেখুন, আমাকে একজন ভক্ত বলছিলেন, একজন ব্যক্তি, যে আমার মেয়েটাকে বিবাহ দেব, তবে ছেলেটা এমন দেখবেন যাতে শ্বশুর শাশুড়ি নাই, মানে সেই রকম একটা পরিবার দেখবেন যেখানে শ্বশুর শাশুড়ি নেই, কেবলমাত্র ছেলে আছে। আমি বলি কেন এটা দেখছেন? বলছে না, শ্বশুর শাশুড়ি দেখাশোনা একটা ঝামেলা তো, আর আমার মেয়ে ওগুলো পারবে না। তার মানে কি বোঝা যাচ্ছে? আপনার মেয়ে পারবে না মানে আপনারও দাদা অবস্থা খারাপ আসছে সামনে, কেন আপনার তো ছেলে আছে। সেম কথা। আপনি যেমন চাইছেন আপনার মেয়ে কোনো বৃদ্ধ বা বৃদ্ধার সেবা করবে না, কিন্তু আপনার তো ছেলে আছে, আপনার তো বৌমা আসবে, সেদিন একই আপনার কথা, বৌমা আপনাকে দেখবে না। একই কথা কেননা বলবেন। এইটাই বলছে শাস্ত্র, আপনি যেমন আচরণ করবেন, যেমন কর্ম করবেন, আপনার রেজাল্ট সেই রকম ভাবেই দাঁড়িয়ে আছে। এটা হিন্দু ধর্ম বলে কথা না, সব সবার। সব একদম একদম। দাদা সব। আপনি যদি খাবার খান, পেট আপনার ভরবে, আমি বাইরে থেকে আপনার অনুভূতি বলতে পারবো না। না। আপনি মিষ্টি খেয়ে নিয়ে খাবার খেয়ে নিয়েছেন, মিষ্টি খেয়ে নিয়েছেন, পেট ভরে গেছে। এবার আপনি যদি আপনাকে হয়তো রিকোয়েস্ট করি, হানিফ ভাই আর একটা মিষ্টি খাও, হয়তো তুমি ভালোবাসার খাতিরে নিয়ে নেবে। তারপর যদি বলে আর দুটো খাও, তখন কিন্তু তুমি আর সেটা, মানে তোমার ইচ্ছা থাকলেও পেটে আর আর লিখছে না। জায়গা নেই, নেবে না, ঠিক স্বাভাবিক ঠিক কথা। ঠিক ঠিক। ঠিক সেই রকম আপনি যেমন আচরণ করবেন, আপনার যেমন কর্ম হবে। এখন এই যে কদিন আগে মাধ্যমিক গেছে, একটা ছেলে এইখান দিয়ে গেছে, আমি জিজ্ঞাসা করছি কি হলো রে ভাই, কপালে তিলক ফোঁটা দিয়ে গেছে। আমি বললাম কেন রে, আজ কোথায় গেছিলি, কোনো অনুষ্ঠান ছিল? বলে না প্রভু, স্কুল গেছিলাম। কেন? পরীক্ষা ছিল। তিলক পড়েছিস রে? না, বলছে ঠাকুমা বলেছে তিলক করে পরীক্ষা দিলে রেজাল্ট ভালো হয়। আমি বলি বোকা, ওটা হয় না। তুই খাতায় যদি ভালো লিখতে পারিস তাহলে ভালো রেজাল্ট পাবি। একদম একদম। এখন মানুষ হচ্ছে এইরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়ে গেছে, আমি কিছু করব না কিন্তু আমি ভালো চাই। আপনি কিছু না করলে আপনি ভালো আশা করতে পারেন না। না। এবার যদি আপনি কিছু না করে আপনার ভালো হয়, সেটা আপনার পূর্বের কর্মফল, বা আপনি কখনো কারো কিছু উপকার করেছেন, সে উপকারের ফলস্বরূপ আজকে আপনি ভালো জায়গায়, সে একটা আশীর্বাদ আপনাকে দিয়েছে, বা আপনাদের ভাষায় দোয়া বলবে, হ্যাঁ। যে আমি তোমাকে দোয়া করলাম, ভালো থেকো। এটাও তো একটা কাজ করে। একদম একদম। এটাই। তো যোগ আর বেশি সময় নেব না। শেষ মুহূর্তে নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য দু একটা উপদেশ হ্যাঁ, দেন। নিজেকে, এখন গরমের দিন আসছে, একটা বাংলা উড়িয়া প্রবাদ আছে, উড়িয়া। আমি একবার উড়িষ্যায় প্রচার করতে গিয়েছিলাম, তা সেখানে বলছেন যে রোচো না রোচো, খাও তিতা, বোঝো না বোঝো পরগীতা। মানে এটা উড়িয়া কথা। এই যেহেতু গরমকাল আসছে, হ্যাঁ। আপনি টিপসের কথা বললেন, তেতো খান, প্রচুর পরিমাণে তেতো খান, কেন চারিদিকে চিকেন পক্স হয়ে গেছে প্রচুর জায়গায়। তেতো খেলে কি হবে, গরমের সময় আপনার শরীর ভালো থাকবে। পুদিনার জুস খান, এবং সময় সুযোগ পেলে মঠে মন্দিরে যান, ধর্মের নিয়ে চর্চা করুন। সামনে বৈশাখ মাস আছে, পুরুলিয়া বাঁকুড়ে প্রচুর গরম পড়বে, নিজেকে সতর্ক রাখুন। এরপরে কি বলে সান, কি বলে এটাকে, সূর্যের রশ্মি আপনার মুখে লেগে যাবে, খুব নিজেকে সতর্ক রাখুন, ভালোভাবে জীবনযাপন করুন, ব্যাস সেটাই। ঠিক। আবার হয়তো কখনো সময় পেলে নিয়ে বসবো। তো আপনাদের যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন এই ভিডিওতে কমেন্টে করবেন, আমরা সেই প্রশ্নগুলো দ্বিতীয়বার উত্তর নিব।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটা মূল্যবান কমেন্ট করবেন। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।